সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। প্রার্থী মনোনয়ন ও আসন ভাগাভাগিতে নজর বিএনপির। নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি পিআর এর দাবিতে আন্দোলনে জামায়াত। দলটির পিআরের দাবিকে জামায়াতের চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। জুলাই সনদ ঘিরে ঐক্যের চেষ্টা চলমান। আসন সমঝোতার দিকেও নজর রাজনৈতিক দলগুলোর। অন্যদিকে শাপলা প্রতীক না পেলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে এনসিপি। সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় আলোচনার টেবিলে আসন সমঝোতা। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি, এবং দেলোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি, ঢাকা মহানগর দক্ষিণ, বাংলাদেশ জামায়াত ইসলামী। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। জাতিসংঘে ভাষণে জানালেন প্রধান উপদেষ্টা, স্বচ্ছতা আইনের শাসন নিশ্চিতে চলবে সংস্কার কার্যক্রম। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয় থাকলেও সরকার চাইলেই সম্ভব। সময় সংবাদকে মির্জা ফখরুল। আস্থা অর্জনে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান। পিআর না হলে ফ্যাসিবাদ পুনরুত্থানের শঙ্কা জামায়াতের। জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ। নির্দিষ্ট দলের আধিপত্য মেনে নেবে না জনগণ, বললেন নেতারা। নির্বাচনের দেরি হলে বিভক্ত হয়ে পড়বে রাজনৈতিক দলগুলো, সুযোগ নেবে তৃতীয় পক্ষ, মত বাম দলগুলোর। নির্বাচন সংস্কারকে মুখোমুখি দাঁড় করানোর অভিযোগ। এবং জামায়াতের পিআর, এনসিপির শাপলা প্রতীকের দাবি নির্বাচন আয়োজনে কোনো প্রভাব ফেলবে না, মত ইসি আনোয়ারুল ইসলামের। ভোটের প্রস্তুতি নিচ্ছে কমিশন। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি আলোচনার টেবিলে আসন সমঝোতা। আজিজুল বারী হেলাল ভাই, আপনাকে দিয়েই শুরু করতে চাই। আজকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার একটি কথা বলেছেন যে আগামী নির্বাচনে খুনি, চাঁদাবাজ, মাস্তানদের সঙ্গে নতুন ভোটারদের লড়াই হবে। তিনি এও বলেছেন যে যারা অতীতে চাঁদাবাজি করেছে, নানা রকম দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরকে এইবার জনগণ প্রত্যাখ্যান করবে। এবং তিনি এও বলেছেন নতুন শাড়িতে পুরনো বউ আর চলবে না। ধন্যবাদ আপনাকে। পলিটিক্যাল মাঠে এরকম আপনার বাগড়ম্বরপূর্ণ বক্তৃতা, এটা বাংলাদেশের একটা ঐতিহ্যগত, এবং শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতেই এরকম আপনার বাগড়ম্বরপূর্ণ বক্তৃতা এবং কৌতুকপূর্ণ বক্তৃতা মানুষ দেয়। এই সমস্ত বক্তৃতা নিয়ে আমি অ্যানালাইসিস করতে চাচ্ছি না, কারণ কি এখন নির্বাচনের মাঠ গরম রাখবার জন্য এবং ভোটারদের দৃষ্টি আকর্ষণ করবার জন্য অনেক কথা বলা হয়। তবে আশার কথা যেটা, যে সংশয় আপনারা সবাই প্রকাশ করছিলেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না, যেমন জামাত ইসলামের পিআর দাবি, এনসিপি শাপলা দাবি, তাহলে বোঝা যাচ্ছে যে এই যে দাবিগুলো, এই দাবিগুলো হলো একটা পলিটিক্যাল ট্রিক্স বা রাজনৈতিক কৌশল মাঠ গরম রাখার জন্য। কিন্তু আলটিমেটলি আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, এই কথাটা প্রমাণ হলো। কিন্তু আমার বক্তব্য সরকারের কাছে, সরকার কিন্তু তাকে খুব বেশি কর্ডিয়াল হতে হবে একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনের জন্য। আমরা বিস্ময়ের সাথে এবং দুঃখের সাথে লক্ষ্য করলাম যে 24-এর গণ অভ্যুত্থানের পরে প্রথম যে নির্বাচনটি হলো ডাকসু এবং জাকসু নির্বাচন, এই নির্বাচনকে আমরা রাজনৈতিক দলগুলো স্বাগত জানিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে যে বিভিন্ন ছাত্র সংগঠন যখন বলল যে এই নির্বাচনের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি, যদিও নির্বাচনের দিন থেকেই ছাত্র সংগঠনগুলো ত্রুটি বিচ্যুতির কথা বলছে, এবং এখন সেটা প্রমাণ হলো যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটা বলছে সেটা ভুল বলছে। যেমন বলেছিল যে নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানো হয়নি, প্রশ্নই ওঠে না, কিন্তু এখন প্রমাণ হলো যে নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানো হয়েছে এবং সেখানে ক্রমিক নাম্বারও নেই সেই ব্যালট পেপার, এবং অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে। তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা মিথ্যা বয়ানের উপরে ছাত্রছাত্রীদের যে দাবি ছিল, যেটা একটা
মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটা হয়েছে, এইটা আমরা খুব দুঃখ পেলাম যে আমাদের 24-এর গণ অভ্যুত্থানের প্রথম প্রহরে যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো, সেটাকে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং যারা যারা জড়িত তারা এটাকে একটা রিগড ইলেকশন হিসেবে, যেমন 73-তে একটা লিগড আপনার ম্যানিপুলেটিভ ইলেকশন হয়েছিল ডাকসুতে, 73-র পরে বহুবার আপনার ওয়ান আফটার অ্যানাদার বিভিন্ন ইন্টারভেলে কিন্তু নির্বাচন হয়েছে। স্বাধীনতার পরে ডাকসু নির্বাচন একের পর এক হয়েছে বিভিন্ন বিরতিতে। 73 সালের নির্বাচনটা যে ধাপ্পাবাজির বা ম্যানিপুলেটিভ নির্বাচন হয়েছিল, ব্যালট বাক্স ছিনতাইয়ের যে নির্বাচন হয়েছিল, আর এবার 2025-এর নির্বাচনটিও কিন্তু প্রশ্ন রেখে গেল, যেটা একটা ধাপ্পাবাজির নির্বাচন। সুতরাং এই নির্বাচন নিয়ে ছাত্ররা যে কথাগুলো বলছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত হবে একটা ইনকোয়ারি টিম করে এর একটা যথার্থ তদন্ত করে, যদি গ্রস কোনো মিস্টেক হয় সে ব্যবস্থা নেওয়া, অথবা এর একটা উত্তর দেওয়া। এই জন্য আমরা বলছি যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে সরকারকে কেয়ারফুল হতে হবে, ভেরি মাচ কেয়ারফুল হতে হবে। কাউকে আপনি অ্যাডভান্টেজ দেওয়ার জন্য যদি কোনো কিছু করে থাকেন, যেহেতু আমরা এই ডাকসু এবং জাকসুকে আমি বললাম যে এই দুইটা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ ছিল, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যেন ফ্রি ফেয়ার ক্রেডিবল করা হয়, কাউকে যেন কোনো অ্যাডভান্টেজ না দেওয়া হয়। কারণ আমরা বহু দাবি করেছি যে প্রশাসন, পুলিশ প্রশাসনের মধ্যে যে এখনও আপনার পতিত ফ্যাসিবাদের যে সমর্থকরা রয়েছে, এবং কলকাতায় বসে শেখ হাসিনাও বলছে যে এই সরকার অধীনে নির্বাচনটা করতে দেব না, এই সরকারের অধীনে আপনার কোনো নির্বাচন হবে না। সুতরাং তার যে দোসররা প্রশাসনে বিভিন্ন জায়গায় বসে আছে, এবং আমরা পলিটিক্যাল অঙ্গনেও দেখছি যে একটা পতিত ফ্যাসিবাদের সাথে পতিত ফ্যাসিবাদের যে ভোটাররা রয়ে গেছে, জি, নেতারা হয়তো পালিয়েছে, ভোটার রয়ে গেছে না, এই ভোটটাকে অ্যাট্রাক্ট করার জন্য, এই ভোটটাকে তাদের ব্যাগে নেওয়ার জন্য আপনার বিভিন্ন রাজনৈতিক দলের যে কৌশলপূর্ণ বক্তৃতা এবং কার্যক্রম আমি লক্ষ্য করছি, এটা কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের যে সমস্ত শহীদ আছে তাদের আত্মার সাথে বেইমানি করা হবে এবং তামাশা করা হবে। যদি কেউ কোনো মধুর আতাত করে থাকেন আপনার রাজনৈতিক অঙ্গনের সাথে আতাত, মানে যে বলছি যে পতিত ফ্যাসিবাদের ভোটাররা, সমর্থকরা রয়ে গেছে না, তা তো থাকবেই, স্বাভাবিক, তাদের তো আপনার তাদের ভোটটাকে অ্যাট্রাক্ট করার জন্য 24-এর গণ অভ্যুত্থানের সাথে কোনো রকম ছলচাতুরি করা ঠিক হবে না। অনেক দল আমি দেখলাম এই ভোটটা অ্যাট্রাক্ট করার জন্য, এই ভোটটাকে তাদের পক্ষে নেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে। এটা কিন্তু আমাদের ছাত্র জনতার যে আন্দোলন, সে আন্দোলনের সাথে এরকম যদি কেউ কৌশল নেই, তাহলে কি হবে জানেন? ওই যে দলটিকে আপনারা নির্বাচন করতে দিবেন না, নির্বাচন করতে বন্ধ করবেন, আমরা বলছি যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিচার করতে হবে, কেউ বলছে নির্বাহী আদেশে কলমের খোঁচায়। তাইলে হবে কি, ওই দলটা যদি আপনার স্বতন্ত্র ইলেকশন করে, তখন আপনার এই কৌশলগুলো কিন্তু কোনো কাজে লাগবে না, তাকে বরঞ্চ আপনি বেনিফিট দিয়ে দিচ্ছেন, তার ভ্যালিডিটি আপনি প্রকাশ করছেন। দেলোয়ার ভাই, যেই প্রসঙ্গগুলো প্রথমে হেলাল ভাই পিয়ার নিয়ে কথা বলেছেন, এরপরে জাকসু নির্বাচন নিয়ে কথা বলেছেন, এরপরে আওয়ামী লীগের যে ভোটার রয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের, তাদের ভোটারের সঙ্গে মানে আতাত করা হচ্ছে, সেই কৌশল অবলম্বন করা হচ্ছে, সেই বিষয়গুলো তিনি এনেছেন। আর যেটি একটি বিষয় বারবারই আজকে দেখলাম একটা মিছিলে আপনাদের যে মুজিবকে নিয়ে স্লোগান দেওয়া হয়েছে, যে সেই বিষয়টাও আপনার কাছে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। পাশাপাশি আজকের যে বিজ্ঞ সহ-আলোচক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, জাতীয়বাদী ছাত্র দলের সাবেক কেন্দ্রের সভাপতি আজিজুল বারী হেলাল ভাই, যারা আজকের এই অনুষ্ঠানটি দেখছেন দেশ এবং বিদেশে, সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম, অভিনন্দন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনি বলছিলেন যে আসলে আজকে পেয়ার বা আমরা 5টা দাবি নিয়ে মাঠে রয়েছি। আপনারা জানেন যে আপনার অভ্যুত্থান, এদেশের মানুষ একটা পরিবর্তনের চিন্তা নিয়ে এগিয়ে যাচ্ছে।
হুম। অভ্যুত্থান যে উদ্দেশ্য হয়েছিল 5ই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মূল স্পিরিটটা ছিল হলো নতুন বাংলাদেশ। দীর্ঘ 54 বছরে যে পচা রাজনীতি, যে রাজনীতির সাথে দুর্গন্ধযুক্ত রাজনীতি, যে রাজনীতির সাথে দুর্নীতি জড়িত, যে রাজনীতির সাথে টেন্ডারবাজি জড়িত, যে রাজনীতির সাথে ধর্ষণ জড়িত, যে রাজনীতির সাথে চাঁদাবাজি জড়িত, হুম। সেই পুরাতন পচা রাজনীতিকে ছুঁড়ে ফেলে দিয়ে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের চিন্তা নিয়ে এদেশের ছাত্র সমাজ একটা রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে জীবন দিয়ে একটা নতুন বাংলাদেশ উপহার দিলেন। 5ই আগস্টের পরবর্তী সময়ে মানুষের মধ্যেও একটা প্রত্যাশা তৈরি হয়েছিল, মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছিল যে আমরা ফেসিবাদ থেকে মুক্ত হয়েছি, এখন হয়তো বা আমরা নতুন বাংলাদেশ গড়তে পারবো। হুম। কিন্তু সেই বিশ্বাসে কিছুটা হলেও এদেশের মানুষ আশাহত হয়েছে। কারণ 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা যে সিনারিওটা বাংলাদেশে দেখলাম, এজন্য পত্রপত্রিকা, মিডিয়া, সব জায়গায় দেশের মানুষের কাছে এটা খুবই স্পষ্ট যে আসলে মানুষের পরিবর্তন হয়েছে, বাট কার্যক্রমের কোনো পরিবর্তন হয়নি। বিগত 16 বছরে যে কার্যক্রমগুলো দেশের মানুষ প্রত্যক্ষ করেছিল, একই কার্যক্রম 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা এদেশের মানুষ প্রত্যক্ষ করছে। যার কারণেই মানুষের কাছে প্রশ্ন যে আসলে আমরা তো শুধুমাত্র এক ফেসিবাদকে তাদের পতন ঘটিয়ে, এক সরকারের পতন ঘটিয়ে শুধুমাত্র আরেকটা রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য তো আমরা এই আন্দোলন করিনি, এত রক্ত দেওয়ার লাগেনি বা এত জীবন আমরা দেইনি। আমরা জীবন দিয়েছিলাম একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য, একটা সংস্কারের জন্য। সেই জায়গা থেকে জামাত ইসলামী সেই জুলাই স্পিরিটকে ধারণ করে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আজকে 5 দফা দাবি নিয়ে আন্দোলনের মাঠে। আমরা ইতিপূর্বেও আমরা আন্দোলনের মাঠে ছিলাম 5 দফা দাবি নিয়ে। সেই দাবির মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ছিল হলো আমাদের দেশের বাইরে যে প্রবাসী ভোটার, সেই দাবিটা ইতিমধ্যেই বাস্তবায়ন হয়েছে, বাকি 4টা বাস্তবায়ন হয় নাই। এই 4টার সাথে আরেকটা নতুন যোগ হয়েছে আমাদের আন্দোলনের মাঠে, সেটি হলো যে আওয়ামী লীগের যে দোসর ছিল 14 দল এবং জাতীয় পার্টি, তাদের রাজনৈতিকভাবে তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা। এটা সময়ের দাবি, এদেশের আপামর জনতার দাবি। এই ইস্যুগুলো নিয়ে যখন আমরা রাজপথে নেমেছি, আজকে দীর্ঘ 2 মাসের অধিক সময় ধরে প্রায় 32টা রাজনৈতিক সংগঠন ঐক্যমত্য কমিশনের সাথে এখানে ডায়ালগে বসেছেন। বিরাট একটা সময় কিন্তু দিয়েছেন। উদ্দেশ্য হলো একটাই, যে একটা সংস্কারের মধ্য দিয়ে একটা সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করা, যে পরিবেশে সকল ভোটাররা 16 বছর যে ভোট থেকে বঞ্চিত হয়েছে, ভোট দিতে পারে নাই, তারা সুন্দর পরিবেশে, উৎসবমুখর পরিবেশে তারা তাদের ভোট দিবে। তাদের ভোটাধিকার থেকে তাদেরকে কেউ বিরত রাখতে পারবে না, তাদের ভোটটা কেউ ছিনতাই করতে পারবে না। এই ধরনের একটা মানসিকতা নিয়ে কিন্তু একটা সংস্কারের চিন্তা নিয়ে প্রায় 2 মাসের অধিক সময় ধরে আলোচনা হলো। এই আলোচনার শেষ পর্যায়ে এসে যখন প্রায় 80টিরও অধিক বিষয় নিয়ে যখন রাজনৈতিক দলগুলো যখন একমত হয়েছে, এগুলো এখন বাস্তবায়ন প্রক্রিয়া। অধিকাংশ রাজনৈতিক দলগুলো চাচ্ছে যে যেই বিষয়গুলো আমরা একমত হয়েছি, সেই বিষয়গুলো আমরা আগে, নির্বাচনের আগে সেটা বাস্তবায়ন হোক। বাট এই জায়গায় বিএনপি সহ হাতে কোনো কয়েকটা দল, যারা নির্বাচনের পূর্বে এই সংস্কারের এই বিষয়গুলো, যেগুলোর বিষয়ে একমত হয়েছে, সেগুলো তারা বাস্তবায়ন করতে চায় না। তারা বলছে যে এখানে একটা পরবর্তী সরকারে সেটা বাস্তবায়ন করবে। ছোট্ট প্রশ্ন, যে আপনি যদি নির্বাচনের আগে বাস্তবায়ন করেন, এটাকে র্যাটিফাই করতে হবে না নির্বাচনের পরে সংসদকে গিয়ে? না, এই ধরনের বহু উদাহরণ তো আছে ইতিপূর্বে। এখন যদি এটা যেটা এখন বিশেষজ্ঞরা বা যারা এটা নিয়ে কাজ করছেন, তারা যেভাবে 2টা বিষয় এখানে তারা নিয়ে এসেছেন, যে একটা হলো সংবিধান ওয়ার্ডারের মধ্য দিয়ে যে বিষয়গুলো আমরা একমত হলাম সেটা সংবিধানে সংযোজন করা যায়, আরেকটা হলো রেফারেন্ডামের মাধ্যমে, গণভোটের মাধ্যমে দেওয়া যায়। এই 2টার উদাহরণ অতীতে আছে, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই কাজটি করেছিলেন, আরও অনেক উদাহরণ আছে। সুতরাং নির্বাচনের পূর্বে যদি এগুলোর বাস্তবায়ন না হয়, তাহলে এত দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক দলের নেতারা যেখানে সময় দিলেন, বিরাট একটা সময় কিন্তু এখানে অপচয় ব্যয় হয়েছে। এটা তো হলো ওই নির্বাচনের পরে এটা বাস্তবায়নের জন্য না, নির্বাচনের আগে এটা বাস্তবায়নের জন্য। আরেকটা জিনিস হলো, জুলাই সনদটা যদি আগেই এটা বাস্তবায়ন না হয়, এটা যদি আইনি ভিত্তি না হয়, এই আইনি ভিত্তির উপরে যদি নির্বাচনটা না হয়, তাহলে একটা আশঙ্কা রয়েছে
যে এই নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা, গ্রহণযোগ্য হবে কিনা, এখানে মানুষের ভোটাধিকারটা হরণ করা হবে কিনা, এই ধরনের নানা ধরনের আশঙ্কা আছে। আবার যেই সরকারি ক্ষমতা আসুক না কেন, পরবর্তী সময় তারা গিয়ে এটা বাস্তবায়ন করবে কিনা, এই ধরনের আশঙ্কা আছে। এবং অতীত এর উদাহরণ আছে যে নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত যে সহযোগিতাগুলো হয়, নির্বাচনের পরবর্তী সময় গিয়ে এই সহযোগিতাগুলো বাস্তবায়ন হয় না। তাই আজকে আপামর জনতা, জুলাই যোদ্ধারা, ছাত্র জনতা সবার একটাই দাবি যে না, জুলাই সনদ নির্বাচনের পূর্বে বাস্তবায়ন করতে হবে। আজকে যখন এই সনদ, জুলাই সনদ বাস্তবায়নের দাবি নিয়ে যখন আমরা মাঠে আন্দোলন করছি, যখন কথা বলতেছি, যখন আমরা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কথা বলছি, আমরা যখন জাতীয় পার্টি এবং 14 দলের কার্যক্রম নিষিদ্ধের কথা বলছি, আমরা বিচারের নিয়ে যখন কথা বলছি, তখন একটা দল আমাদেরকে বলছে আমরা নির্বাচন পেছানোর জন্য আমরা ষড়যন্ত্র করছি। অথচ এই নির্বাচনের জন্য আমরাই সর্বপ্রথম প্রস্তুতি শুরু করেছি এবং আমরা বলেছি, বারবার বলেছি আমরা নির্বাচন চাই এবং যে নির্দিষ্ট সময় ঘোষণা হয়েছে, ঘোষিত সময় ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারির মধ্যেই আমরা নির্বাচন চাই। কিন্তু এই নির্বাচনের পূর্বে আগে জুলাই সনদের বাস্তবায়নটা আমরা দেখতে চাই। জি দেলোয়ার ভাই, আপনার কাছে আবার আসবো। হেলাল ভাই, যেটি দেলোয়ার ভাই বলছিলেন যে নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন সুষ্ঠু হবে কিনা, এটা নিয়ে মানুষের মধ্যে শঙ্কা রয়েছে এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নিষিদ্ধ চাওয়াটা আসলে আপামর জনতার দাবি। জুলাই সনদটা নিয়ে আগে বলি, তারপরে আওয়ামী লীগ নিষিদ্ধ বলি, তাই না? প্রথমে আমি একটু প্রথমে যে বক্তব্য দেন পরোয়ার ভাই, আমার এলাকার বড় ভাই, তো উনি এটা একটু বলি। উনি আমাদের এলাকায় বক্তব্য দিচ্ছেন যে পুরনো বউকে নতুন শাড়িতে আর দেখতে চায় না। তাহলে পুরনো বউকে, আপনার নতুন বউকে পুরনো শাড়ি পরাতে হবে, নাকি নতুন বউকে নতুন শাড়ি পরাবেন? তা শাড়ি তো নতুন পাওয়া যাচ্ছে না, কারণ চাঁদাবাজি, ব্যাংক দখল, স্কুল দখলে তো শাড়ি শতচ্ছিন্ন হয়ে গেছে, তাই না? তারপরে বট বাহিনী কর্তৃক ভার্চুয়াল গালাগালি, অসভ্য শব্দে তো আপনার শাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে যখন গণধর্ষণের হুমকি দেওয়া হয়, সেই শাড়ি তো অসভ্য শাড়ি। তাহলে আপনি তো তাই নতুন বউকে ওই পুরনো শাড়ি পরাচ্ছেন। অতএব এই বাগড়ম্বরপূর্ণ বক্তৃতা রাজনৈতিক মাঠে খাটে। রাজনৈতিক মাঠে আপনি জনগণকে উচ্ছ্বাসী করে তুলতে পারেন, কিন্তু পলিটিক্সে যদি আপনার বিশ্লেষণে এইগুলো আপনার শেষ পর্যন্ত একটা মানে ফাঁকা বুলিতে পরিণত হয়। কারণ আমরা নতুন বউ পাবো, এটা ঠিক, নতুন শাড়ি কিন্তু পাচ্ছেন না, কেউ দেখাতে পাচ্ছেন বলে আমার মনে হচ্ছে না। আমি যদি বলি আপনি দেখাচ্ছেন, আপনি বলবেন যে আপনি দেখাচ্ছেন না, অনেক বিতর্ক হবে এটা নিয়ে। আলটিমেটলি নির্বাচনটা একটা ধোঁয়াশার মধ্যে পড়ে যাবে। এইটা হলো একটা বক্তব্য। আপনার সেই পুরনো সাহিত্যে শুধু আপনার ব্যাংক দখল, স্কুল দখল না, ভোলাগঞ্জের পাথরও দখল হয়ে গেছে। শাড়ি মোটে সুন্দর শাড়ি পাওয়ার কোনো উপায় নেই, কোনো কেউ দেখাতে পারছেন না। সুতরাং দখলে তো জাতীয় ঐক্য হয়ে গেছে। আমি তো সেটাই বলছি যে শাড়ি তো শতচ্ছিন্ন এই জন্য। চাঁদাবাজি, দখলবাজি, বট বাহিনী কর্তৃক ভার্চুয়াল অশ্লীল শব্দ প্রয়োগ, ছাত্রীদের গণধর্ষণের কথাবার্তা বলা, আরো অনেক কথা বলতে হয়। অতএব নতুন শাড়ি পাওয়ার, নতুন বউ পাওয়া যাবে, নতুন একটা সরকার পাওয়া যাবে। শাড়ি পাওয়া যাবে কিনা এটা দেখা যাবে যখন সরকারটা চালু হবে। এখন জুলাই সনদ দেখেন, জুলাই সনদ সাথে নির্বাচনের কি সম্পর্ক আমি এটা বুঝলাম না। জুলাই সনদ তো হাউ টু মেক ফিউচার বাংলাদেশ, এটা তো জুলাই সনদ। এবং কিছু ইতিহাস, আমরা কেন 24-এর গণ অভ্যুত্থানটা করলাম, এই তো এর সাথে ফ্রি ফেয়ার নির্বাচনের সাথে জুলাই সনদের সম্পর্ক। জুলাই সনদটা আপনার আইনগতভাবে এতদিন আলোচনা হচ্ছে, এইটা আপনার একটা স্যাটাসাইড ইস্যু। এটা নিয়ে আমি আর ও আলোচনা করে আর কি করবো, এটা স্যাটাসাইড ইস্যু। এখন আরেকটা হচ্ছে যে আওয়ামী লীগের নিষিদ্ধের কথা বলছেন। আওয়ামী লীগের নিষিদ্ধের কথা তো আমরা সবার আগে বলছি, সবাই বলছে। নিষিদ্ধের কথা বলেনি এমন কোনো লোক নেই, কিন্তু তার একটা তরিকা আছে, তো তরিকা আছে না, যে আপনি তা কিভাবে নিষিদ্ধ করবেন। জামাত ইসলামকে একবার নিষিদ্ধ করতে গেছিল আওয়ামী লীগ কলমের খোঁচায়, জোর করে ওই নির্বাহী ক্ষমতায়। কার্যকর হয়েছে সেটা সম্ভব না, আমরা তখনও বলেছি সম্ভব নেই ভাবে, কারণ আপনাকে একটা তরিকায় যেতে হবে। এখন আবার দেখি কি একই কথা আপনারা বলছেন যে নির্বাহী আদেশে কলমের খোঁচায় তাকে বন্ধ করে দেওয়া হয়। আমরা বলছি যে আওয়ামী লীগের বিচার করতে হবে। আপনি আজকে বন্ধ করলেন, কালকে আবার সে বৈধ হয়ে গেল, তো এই বন্ধের অর্থ কি? তাকে যদি আপনি পার্মানেন্ট একটা সলিউশন দিতে পারেন, যে বিচার করেন তার, সেই বিচার যেন দ্রুত হয়।
এবং দ্রুত হতে যায় যেন আবার অন্যায় বিচার না হয়। আমরা তাই বলছি যে বিচারিক প্রক্রিয়ার মধ্যে তরিকা নিয়ে সমস্যা, বিচার নিয়ে কোনো সমস্যা নেই, তরিকা নিয়ে সমস্যা। এবং এইটা খুবই ইম্পর্টেন্ট যে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক আছে এইটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা ট্রাম্পকারে পরিণত হচ্ছে, এবং এটা আওয়ামী লীগের কিন্তু একটু এক্সট্রা সুবিধা দিয়ে দিচ্ছে। তার সেই ফ্যাসিবাদের চরিত্র কিন্তু মানে আপনি ভ্যালিডিটি করে দেওয়ার একটা অপচেষ্টা চলছে। আমরা যদি আজকে এই মুহূর্তে যে 12 মাস এই তর্ক বিতর্ক না চালিয়ে যেতাম, তর্ক বিতর্কের ফলে ফ্যাসিবাদের সমস্ত অপকর্ম ঢেকে যে ফ্যাসিবাদের নতুন একটা বয়ান আপনি টেলিভিশন পত্রপত্রিকায় দেখেছেন, হাসিনার 15-17 বছর ভার্সেস ইউনূসের 1 বছর, এরকম বয়ান দেওয়া হচ্ছে না। আমরা একটা 4 বার দল রাষ্ট্র পরিচালনা করেছি, একটা অভিজ্ঞতা থেকে বলছি যে আপনার একটা দ্রুত একটা নির্বাচন, আমরা সেই সরকার গঠনের আগেই বলেছি, 7ই আগস্ট বলেছি, কিন্তু এখন দেখেন প্রমাণ হচ্ছে যে আমাদের কথাটা এখন যে কতটা সত্য ছিল, যে আজকে নির্বাচন যত দূরে চলে যাচ্ছে তত কিন্তু ফ্যাসিবাদের মানে পতিত আওয়ামী লীগের আপনার রাজনীতিটা একটা বৈধতার প্রকাশ পাচ্ছে। আমি দেখলাম, আপনি দেখেন নিউ ইয়র্কে যে ঘটনাটা ঘটলো, আপনি দেখেন সেই জায়গা আপনার সরকারের ভেতরে যে নিউ ইয়র্ক কনসুলেট অফিস তারা কোনো ব্যবস্থাই নিল না যে এরকম ভিআইপি 4টা গেস্ট যাচ্ছে, কোনো তারা নিউ ইয়র্কের পুলিশকেও জানালো না। 8 নম্বর গেট থেকে বেরোনোর কথা, 4 নম্বর গেট দিয়ে গেস্টটা আসছে, সেটা দেখি ঠিকই আওয়ামী লীগ জেনে গেছে, তাই না? যদিও জামাত ইসলামও জানছে, হয়তোবা তাহের ভাই তাকে ফোন করেছিল, হয়তোবা তাদের নেতাকর্মীকে, কিন্তু কনসুলেট অফিস কি দায়িত্বটা পালন করলো? তার মানে কি আমরা যা বলছি যে পতিত ফ্যাসিবাদ এই প্রশাসনে রয়ে গেছে, ওই ফ্যাসিবাদ ওই প্রশাসনের লোকজন দেখেন আপনি আমাদের অগ্রযাত্রাকে 24-এর অগ্রযাত্রাকে ঠেকিয়ে রাখতে চায়। কারণ কি, যদি নির্বাচন হয়ে একটা গণতান্ত্রিক সরকার আছে তাহলে এই সমস্ত পরাজিত শক্তি যদি বিচার শুরু হয়ে যায় তাহলে তারা সমস্যায় পড়বে। সবাই তো এই সমস্ত অপকর্মের সাথে জড়িত, এই জন্য তারা একটা আনসার্টেনিটির মধ্যে রাখতে চায় বাংলাদেশকে, যেটা শেখ হাসিনা বলেছে কলকাতায় বসে। সেজন্য আমি বলছি যে আপনারা যত তর্ক বিতর্ক করবেন তত কিন্তু ষড়যন্ত্র করার সুযোগ পেয়ে যাবে। এবং ডক্টর ইউনূস সরকারকেও এটা মনে রাখতে হবে যে আপনি ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা ঘোষণা করেছেন, এই নির্বাচনকে ফ্রি ফেয়ার করবার জন্য কোনো রকম কাউকে যদি অ্যাডভান্টেজ দেন, আমরা কিছু কিছু জিনিস লক্ষ্য করছি, যে কিছু জিনিস আমরা লক্ষ্য করছি, যেমন ডাকসু নির্বাচনটা বললাম, এখনো কোনো সরকারের কাছ থেকে বা যদিও কোনো বক্তব্য পেলাম না। কাছে আবার আসবো, একটু দেলোয়ার ভাইয়ের কাছে যেতে চাই। অনেকে বলছেন যে বিশেষ করে বিএনপি নেতারা বলছেন যে পিআরের যে দাবি সেটি আপনাদের একটা মানে কৌশল বিএনপির সঙ্গে আসন সমঝোতার বা আসন ভাগাভাগি নানান বিষয়গুলো নিয়ে একটু খোলাসা করেন। আসলে আমরা আগে একটু বলি, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই যিনি বলেছেন আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়টা জামাতের নিষিদ্ধের সাথে একটু তুলনা করেছেন। আমি স্পষ্ট করে বলতে চাই যে জামাতকে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল, সেই নিষিদ্ধ কিন্তু জনগণ করে নাই, তৎকালীন সময় সরকার করেছিল। 2 নম্বর হলো, যেই সময়টাতে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল, জামাত কিন্তু গণহত্যা এবং সন্ত্রাসী কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিল না। এরপরে নিষিদ্ধ করার পরেও কিন্তু জামাত ইসলামী এদেশের জনগণের সহযোগিতায়, জনগণের পাশে থেকে কিন্তু তাদের সামগ্রিক সাংগঠনিক কার্যক্রমগুলো পরিচালনা করে গেছে। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে কিন্তু জনগণের দাবি ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এরপরে হলো আওয়ামী লীগ গণহত্যার দায়ী, এই জন্যই জনগণ তার নিষিদ্ধ চেয়েছে। আর এই নিষিদ্ধ হওয়ার পরে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এই নিষিদ্ধের পরে আপনারা দেখেছেন যে রাস্তায় রাস্তায় মিষ্টির দোকানগুলোতে মিষ্টি বিতরণ হয়েছে। তার মানে এদেশের জনগণ আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়েছিল। এখানে হেলাল ভাই বলছেন যে বিএনপিও আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়েছে। এই নিষিদ্ধ যেদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, তার আগ পর্যন্ত বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধ চায় নাই। তারা সবসময় বলেছে যে না, একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে কোনো সমাধান নয়। তারা বলছেন যেদিন নিষিদ্ধ হলো সেদিন রাতে তারা একটা স্টেটমেন্ট দিয়ে এই নিষিদ্ধের সাথে তারা একত্র ঘোষণা করেছে। এখনো যদি এই যে উখিয়ায় আজকেও একটা জায়গায় উখিয়ার একজন বিএনপি নেতা জামাল হোসেন তিনি বলছেন বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।
এই যে এখনো কিন্তু আওয়ামী লীগকে নিয়ে তারা স্বপ্ন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনিও কিন্তু যে ইয়ের সাক্ষাৎকারটা দিয়েছেন সেখানেও কিন্তু তিনি আওয়ামী লীগকে নির্বাচনে চান। যেখানে দেশের মানুষ আওয়ামী লীগকে গণহত্যার দায়ে অভিযুক্ত করার কারণে তার আওয়ামী লীগকে নির্বাচনে চান না, আওয়ামী লীগের যারা দোসর ছিল তাদের যারা সহযোগী ছিল তাদেরকে নির্বাচনে চান না, এ দেশের ছাত্র সমাজ সেটা চান না। এই ছাত্র সমাজের এই চাওয়ার বিপরীতে গিয়ে বিএনপি যখন বারবার আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করছে, আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য যখন চেষ্টা করছে, এটা এই দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা হয়, এটা এই দেশের ছাত্র সমাজের সাথে বিশ্বাসঘাতকতা করায়, এটা জুলাই গণঅভ্যুত্থানের শহীদ এবং আহত পঙ্গুত্বকরণকারী ভাই বোনদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়। সুতরাং এই কাজটা থেকে বিএনপি এখনো উচিত ফিরে আসা, যে আওয়ামী লীগকে নো আওয়ামী লীগ এই মুহূর্তে তারা বিগত 16 বছরে আমি দুইটা উদাহরণ দিই। আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে জামাতের সমাবেশে যোগ দেওয়ার সময় স্লোগান হচ্ছে যে আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট। লক্ষ্মীপুরে জামাতের আমিন বলছেন যে যারা ক্লিন ইমেজের আওয়ামী লীগের তারা জামাতের পতাকা তলে আসতে পারেন। এটাও তো বন্ধ করতে হবে। ঠিক আছে, আপনি যেটা বলেছেন অবশ্যই সকল দলের মধ্যে এই ধরনের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকাইতে হবে। কেউ কেউ একটা দলের ইমেজ নষ্ট করার জন্য একটা মিছিলের মধ্যে ঢুকে যেতে পারে, এটা দায় দায়িত্ব কিন্তু একটা পর্যায়ে ওই দলের উপরে পড়ে। এই দলের উপরে যেন এই দায় দায়িত্বটা না আসে এই জন্য সতর্ক থাকতে হবে। যদি এই ধরনের কেউ ঢুকে পড়ে, যদি এই স্লোগানদের সাথে সাথে তাকে আইডেন্টিফাই করে তার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে, তাকে ধরে দিতে হবে পুলিশে, এটার সাথে আমি একমত। তো এরপরে হলো দেখুন যে আমাদের ডিইউতে ভাই বললেন যে ধর্ষণের হুমকি কারা দিয়েছে, এটা ভাইও জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীবন্ধের ধর্ষণের হুমকি কারা দিয়েছে, কারা ওখানকার ছাত্রীবন্ধের চরিত্র হরণের নানা ধরনের প্রপাগান্ডা করেছে, কারা ওই যে সিলেটের পাথর কারা দখল করেছে, এটা তো একবারে এদেশের সকল মানুষ জানে। তারপর স্কুল কলেজ সহ বিভিন্ন দোকানপাট ব্যবসা বাণিজ্য কারা দখল করছে, এটা কিন্তু এদেশের মানুষের কাছে খুবই স্পষ্ট। সব মিলিয়ে মানে এই সকল কার্যক্রমের কারণেই এদেশের মানুষ কিন্তু এই ফেসিবাদী আমলে যে কার্যক্রমগুলো চলছিল, একই কার্যক্রম যখন শুধুমাত্র হাত বদল হলো, একই কার্যক্রম চলছে, লোকের বদল হলো, মানুষের পরিবর্তন হলো, এটা কিন্তু মানুষ চায় না। মানুষ এখান থেকে মুক্তি চায়, এখান থেকে ফিরে আসতে চায়, নতুন করে স্বপ্ন দেখতে চায়। এই জন্য এখন আমাদের উচিত হবে যে জুলাই স্পিরিটকে ধারণ করে, জুলাই চেতনাকে ধারণ করে রাজনীতি করা। জি, আমি যে প্রশ্নটা করেছিলাম যে পিআর এর ইস্যু কি আসলে, আচ্ছা এখানে পিআর সম্পর্কে আমরা জরুরি, আমরা কেন পিআর এর দাবিটা তুললাম, পিআর এর প্রশ্নটা কেন আসলো? আমরা গত বছর 2024 সালের অক্টোবর মাসে, আপনার মনে আছে, আমরা একদম সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমরা ক্লিয়ার কাট দস্তবার যে দাবিটা আমরা তুলেছিলাম, সেখানে পিআরটা খুব জোরে সোরে আমরা বলেছিলাম। কেন তুলেছিলাম? আমরা 54 বছরের যে নির্বাচনের যে পদ্ধতিতে নির্বাচনের কালচার সম্পর্কে আমরা জানি। এখানে কিভাবে কালো টাকার ব্যবহার হয়, এখানে কিভাবে পেশি শক্তির ব্যাপার হয়, এখানে কিভাবে ভোট সেন্টারগুলো দখল হয়ে যাচ্ছে, এখানে কিভাবে অশিক্ষিত মানুষগুলো যাদের এমপি হওয়ার মতো যোগ্যতা নাই, শুধুমাত্র পেশি শক্তি কালো টাকা দিয়ে একটা দলকে কনভিন্স করে তারা কিভাবে এমপি হয়ে যাচ্ছে। এরপরে দেখুন মানে এই বর্তমান যে সিস্টেমে যে নির্বাচনটা হচ্ছে, এই সিস্টেমে সকল ভোটারদের মতামতের প্রতিফলন হচ্ছে না। ধরুন যে একজন 1 লাখ 1.5 লাখ ভোট পেয়ে নির্বাচিত হচ্ছে, এমপি নির্বাচিত হচ্ছে, তাকে হয়তো 1.5 লাখ ভোট দিয়েছে, আরেকজনকে 1,40,000 ভোট দিয়েছে, সেটি পরাজিত হয়ে গেল। তার মানে 1,40,000 ভোটটা কিন্তু এখানে কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এই যে সকল মানুষের মতামতের প্রতিফলনটা ঘটলো। এরপরে দেখুন দীর্ঘদিন স্বাধীনতা 54 বছরে অনেকগুলো রাজনৈতিক সংগঠন আছে যারা কখনো সংসদে যেতে পারে নাই, সংসদে গিয়ে তারা গঠনমূলক আলোচনা অংশগ্রহণ করতে পারে নাই, যার কারণে কি করে রাজপথে তারা তাদের কথাগুলো বলে, নানা ধরনের কর্মসূচি দেয়, নানা ধরনের বিশৃঙ্খল। আমি যদি ভোট করতে চাই তাহলে আমার পিআর এর মধ্যে আমার কিভাবে ঢুকাবেন? কোনটা? আমি যদি স্বতন্ত্র হয়ে ভোট করতে চাই তাহলে আমাকে পিআর এর মধ্যে কিভাবে ঢুকাবেন? পিআর এর এখানে বিভিন্ন টাইপস আছে, অনেকগুলো প্রকার আছে। আগে যদি পিআর নিয়ে যদি আমরা যদি একমত হয়ে যাই যে পিআর আমরা চাই, এই তখন এই পিআর এর কোন পদ্ধতিটা নেব, কোন পদ্ধতিতে অবলম্বন করলে পরে আমরা সবাইকে একমোডেট করতে পারবো, সেটাই তো এখন আলোচনার বিষয়। আপনারা আলোচনা করবেন, সেটা তো আলোচনা টেবিলে আছে, আলোচনাটা তো হবে। সেটা আরেকটা জিনিস হলো, এখানে অনেকে বলছেন যে ওই কথা আসলে বলছেন যে পিআর খায় না, এটা গোসল করে, এই ধরনের মানে অজ্ঞতামূলক কিছু কথাবার্তা বলছেন। আসলে এটা একজন রাজনীতিবিদ হিসেবে আমি মনে করি এটা সমীচীন না। কারণ যেখানে মানুষের একটা গত কয়েকদিন আগে যখন একটা মানে হলো,
আপনার সার্ভে হলো, সেই সার্ভেতে 71% মানুষ বলল যে আমরা পিআরকে চাই। তাহলে 71% মানুষ তো পিআরের বুঝে বিধায় তো পিআরের পক্ষে চাইছে। আবার গত 2 দিন আগে আরেকটা যদি হয়েছে, সেখানে 48% বলেছে। তো 48% হলেও তো এদেশের মানুষ পিআর বোঝে। তো পিআর তো এমন কোনো কঠিন বিষয় না। তো পিআর সিস্টেমে ইলেকশন হলে যদি আমাদের এই যে দেখুন আজকে মানে আওয়ামী লীগ কেন ফেসিবাদী হয়ে উঠলো, যখন তারা সংসদে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল, পেয়ে যাওয়ার কারণে তারা নিজেদের মতো করে সংবিধানকে চেঞ্জ করে রদবদল করে তারা আজকে এই পর্যায়ে চলে আসলো। যদি পেয়ার সিস্টেম হয়, কোন রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। দেলোয়ার ভাই, আপনার কাছে আবার আসবো। হেলাল ভাই, আমাদের সময় আর হাতে আছে 5 মিনিট, দুজনকেই 2 মিনিট করে দিতে চাই। যেটি বললেন এবং জামাতের নেতারা এও বলছেন যে পিআর না বুঝলে আপনারা সরকার চালাবেন কেমনে। আর সাথে একটা প্রশ্ন জুড়ে দিই যে পিআর এর যে এই যে আন্দোলনটাকে আসন সমঝোতার কৌশল হিসেবে আপনাদের অনেক নেতারাই কথা তো ভুলে গেলাম। হ্যাঁ, প্রথমে বলছি জামাত ইসলাম পিআর চাই কেন, এটা আমি দেখলাম যে দেখেন, আমি দেলোয়ার কিছু মাইন্ড করেন, আমি কিছু কথা বলছি তোমাদের রাজনৈতিক বিশ্লেষণ। জামাতের যারা শীর্ষ নেতা, এনারা কিন্তু স্থানীয় ওইভাবে জনপ্রিয় না, স্থানীয় ভাবে জনপ্রিয় না। আমি দেখেছি গত 4-5টি নির্বাচন, 3-4টি নির্বাচন জামাতের প্রান্তিক নেতারা কিন্তু অনেক, ওই যে একবার পালো 20টা সিট, দেখেন প্রান্তিক নেতারা কিন্তু অনেক ভোটে জিতে যায়। এখন দেখলো যদি এই ফার্স্ট 5টি পোস্ট হয়, তাহলে তো আমাদের এই যে প্রান্তিক যে নেতারা, এরা সংসদে আসবে। আমি তো সংসদে আসতে পারবো না, আমি তো জাতীয় নেতা, বড় নেতা। পিআরের ফলে হচ্ছে কি, আপনি ওই প্রান্তিক নেতাদের জনপ্রিয়তাকে আপনি আপনার জনপ্রিয়তা হিসেবে দেখাতে পারছেন। এটা একটা পলিটিক্যাল ট্রিক্স বড় বড় পার্টিগুলোর, যেহেতু তাদের বড় বড় নেতারা এলাকায় আপনার অত জনপ্রিয় না। আরেকটা হলো যে দেখেন, পিআরে আমি দেখলাম যে স্থানীয় রাজনীতি খুব দুর্বল হয়ে পড়ে এবং টোটাল পলিটিক্সটা আপনার কেন্দ্রীভূত হয়, সেন্ট্রাল খুব পাওয়ারফুল হয়ে যায়। দেখেন 300 আসনে যখন আমি নমিনেশন দিব, তখন কিন্তু স্থানীয় লোককে জনপ্রিয়তা যাচাই করতে হচ্ছে। সেখানে একটা একদলীয় স্বৈরতান্ত্রিক মনোভাব ইচ্ছে করলেই করা যাচ্ছে না, পপুলারিটি দেখতে হবে। এখানে আপনি একজন ব্যক্তিগত দলীয় প্রধানকে আপনি একদম স্বয়ং সম্পূর্ণ করেছেন, তার হাতে সমস্ত ক্ষমতা, যে কয়টা সিট পাবে তিনিই লিখে দেবেন কে পাবেন। এই যে মানে কেন্দ্রীয় রাজনীতি কেন্দ্রীভূত হচ্ছে আর স্থানীয় রাজনীতি দুর্বল হবে। আরেকটা কৌশল জামাতের, এটা নিয়ে সিট বাড়িয়ে নেওয়ার একটা কৌশল। কারণ জামাত সাধারণত আমরা ইতিহাস লক্ষ্য করি তো 20টা-25টা সিট পেয়েছে, তাই না? তো এবার যদি তারা লক্ষ্য করে যে এই পিআর পদ্ধতি বলে আমাদের সিট আরও কিছু বাড়বে, এটা একটা কৌশল হতে পারে সিট বাড়িয়ে নেবার জন্য। আরেকটা কথা বললেন যে এই পিআরের ফলে নাকি সুষ্ঠু নির্বাচন হবে, কালো টাকার প্রভাব হবে না, তারপরে দুর্নীতি হবে না, ভোট সেন্টার দখল হবে না। এটা কোনো হয় আগে পিআর হলে হবে কি, মার্কার জায়গা, মানুষের জায়গা মার্কা যাবে, তাই না? পিআর এখন আমি ভোটে দাঁড়ালাম যে হেলালকে ধানের শীষে ভোট দাও, তখন হবে শুধু ধানের শীষে ভোট দাও, তো হেলাল তো থেকে যাচ্ছে। অতএব মাস্তানি যদি কেউ করে, মার্কের উপরেই মাস্তানি করবে, ভোটের পুরো ভোট সেন্টার যদি দখল করতে মার্কের লোকটাই তো করবে। অর্থাৎ পিআরের ফলে ভোট ম্যানিপুলেটিং বাদ করা যাচ্ছে না, হচ্ছে পিআরের ফলে আসন বাড়ানো ছাড়া আমি আর কোনো কাজ দেখলাম না। আর ওই যেটা বললো যে অনেক লোক আসতে পারে সংসদে, কিন্তু এটা হ্যাঙ্গিং পার্লামেন্ট হয়, এটা কিন্তু এটা কি এক কথাই জাস্ট আমার সময়। আর আসন ভাগাভাগি যেটা বলছেন, যে আজকে যদি সত্যিকারের আমরা যদি একটা সমঝোতা নির্বাচন করতে পারতাম, হাসিনা যে নির্বাচনটা করেছিল 24 সালের, ওই নির্বাচনটা আমরা করতে পারতাম, যে জামাতে কিছু সিট, আমরা কিছু সিট, আরো উন্নত কিছু সিট, এই যে আসন, এইটা করে দেখতেন এই যে ভালো ভালো কথা, পিআর, নতুন বউ, পুরো নতুন শাড়ি, কিছুই আসতো না, সবাই এমপি হওয়ার জন্য। এক মিনিট সময় লোভে। জি, হেলাল ভাই যেটা বলেছেন, আসলে আমি হেলাল ভাই অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। আমি হেলাল ভাইকে বলতে চাই যে আসলে এমপিদের কাজটা কি? এমপিদের কাজ কি? রাস্তা সংস্কার করা, মানুষের জনপ্রিয়তা নেই, তারা এমপি হয়ে রাস্তা সংস্কারের কাজ করবে, বিল্ডিং এর কাজ করবে। এমপির কাজ তো হলো আইন প্রণয়ন করা, দেশের মানুষের জন্য ভালো কাজের পরিকল্পনা গ্রহণ করা, প্রেসিডেন্ট নির্বাচন করা, বিভিন্ন কমিটিগুলোতে থেকে কাজের তদারকি করা। আর রুরাল কাজগুলো যারা জনগণের সাথে ইন্টারেক্টেড, তারা হলো
লোকাল জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, তারাই কাজগুলো করবেন। সুতরাং এমপি যখন পেয়ার পদ্ধতিতে হবে তখন আসলে যারা এমপি হওয়ার মতো যোগ্য, যারা আসলে সত্যিকার অর্থে আইন প্রণেতা, যারা মানে আইন প্রণয়ন করতে পারবে, রাষ্ট্রকে এই ধরনের মানুষগুলো, ক্রিম লোকগুলোই কিন্তু সংসদে আসবে। ঠিক আছে। আরেকটা ভাই বললেন জনপ্রিয়, জামাতের কেন্দ্রীয় নেতারা জনপ্রিয় না, কে বললো? ডাক্তার সৈয়দ আব্দুল মোতাহের বিন নায়েবে আমির, উনি এমপি ছিলেন। আমাদের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার ভাই, উনিও এমপি ছিলেন। আমাদের রফিকুল ইসলাম খান ভাই, সেই আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি আওয়ামী লীগকে বিট করে। তো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেক নেতা কিন্তু মানে রুরাল মানে লোকালি মানে সংসদ সদস্য হওয়ার মতো যোগ্য, তারা ভোট পাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।